ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 12-এর একটি ক্লাসের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের ক্লাস 12-এর অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট চ্যাপ্টারটা চলছিল। আমরা আগের দিন বিভিন্ন অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছি এবং শেষ করেছিলাম মাইক্রোস্কোপের মধ্যে সিম্পল মাইক্রোস্কোপ ছিল, কম্পাউন্ড মাইক্রোস্কোপ ছিল। তো ছাত্রছাত্রীরা আজকে আমরা শুরু করব টেলিস্কোপ দিয়ে। কিছুদিন আগেই আমাদের সোলার ইক্লিপস বা সূর্যগ্রহণ হলো। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখেছি টিভিতে বা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে। তো সেই যে ছবিগুলো ক্যাপচার করা হচ্ছিল সেগুলো কিন্তু এক ধরনের টেলিস্কোপ। সেই টেলিস্কোপের আইপিসে ক্যামেরা রেখে সেগুলোকে কিন্তু সেই ফটোগুলোকে ক্যাপচার করা হচ্ছিল। তো সেই যে টেলিস্কোপ বিভিন্ন কাজে ব্যবহার হয়, তোমরা জানোই, যাকে দূরবীক্ষণ যন্ত্র বলা হয়। দূরবীক্ষণ যন্ত্র মানে আমরা যেমন পৃথিবীতে বসে পৃথিবীর কোনো বস্তুকে দেখতে পারি, আবার একইভাবে পৃথিবীতে বসে আমরা রাতের আকাশে বিভিন্ন গ্রহ, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি মহাকাশের বিভিন্ন আমরা বস্তুগুলোকেও কিন্তু দেখতে পারি। তো আমাদের এই দেখার ভিত্তি করে, মানে কি দেখবো তার উপর ভিত্তি করে আমাদের এই যে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের কথা বলছি, এটা মেনলি দুটো টাইপের হয়। একটাকে বলি আমরা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অর্থাৎ যেটা আমরা অ্যাস্ট্রোনমিক্যাল বা মহাকাশ বিজ্ঞানের কাজে আমরা ব্যবহার করি এবং যেটা দেখা যাচ্ছে আকাশের বিভিন্ন নক্ষত্র, গ্রহ ইত্যাদি যেগুলোকে আমরা দেখার জন্য ব্যবহার করে থাকি, যেগুলোকে বলে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। আর আরেকটা টাইপ যেটা রয়েছে সেটা হলো টেরিস্টেরিয়াল টেলিস্কোপ বা ভূবীক্ষণ যন্ত্র, যেটা পৃথিবীতে বসে পৃথিবীরই কোনো বস্তুকে আমরা দেখি। অনেক সময় দেখা যায় যে হয়তো জলজাহাজের নাবিকরা দেখবে এই টেলিস্কোপ ব্যবহার করে দূরের বস্তু কি আছে সেগুলো কিন্তু দেখার জন্য ব্যবহার করতো। সেগুলো কিন্তু এক ধরনের টেরিস্টেরিয়াল টেলিস্কোপ। তাহলে দুটো টাইপ, একটা অ্যাস্ট্রোনমিক্যাল মানে যেটা অ্যাস্ট্রোনমিক্স বা আমাদের যে অ্যাস্ট্রোফিজিক্স রয়েছে বা আমাদের মহাকাশ বিজ্ঞান, সেই মহাকাশ বিজ্ঞানের গবেষণার জন্য যেটা ব্যবহার করা হয়। আর টেরিস্টেরিয়াল যেটা হলো আমাদের পার্থিব বস্তুকে দেখার জন্য ব্যবহার করা হয়। তো ছাত্রছাত্রীরা, এটা হলো একটা টাইপ বা একটা বিশেষ ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমাদের মেনলি টেলিস্কোপের কাজ হলো কোনো ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা। আমরা আগের দিন বিস্তারিতভাবে আলোচনা করেছি যে কোনো একটা বস্তুকে বড় করে দেখতে হলে তার যে অ্যাঙ্গেল অফ ভিশন বা যাকে বলি আমরা বীক্ষণ কোণ, সেই বীক্ষণ কোণটাকে বড় করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা নক্ষত্র অনেক দূরে রয়েছে, তাহলে সেই নক্ষত্রটা আমাদের চোখে যে বীক্ষণ কোণটা তৈরি করছে সেটা কিন্তু অনেক ক্ষুদ্র, যে কারণে আমরা সেটাকে অনেক ছোট দেখি, মিটমিট করতে দেখি। কিন্তু যখনই তুমি একটা টেলিস্কোপ দিয়ে দেখবে, তাহলে সেই টেলিস্কোপটা সেই নক্ষত্রের একটা প্রতিবিম্ব তৈরি করবে। সেই প্রতিবিম্বটা চোখের অনেকটা কাছে তৈরি করবে, যার ফলে দেখা যায় সেই প্রতিবিম্বটা আমাদের চোখে যে বীক্ষণ কোণ তৈরি করছে সেটা কিন্তু অনেকটা বড়। প্রকৃতপক্ষে প্রতিবিম্বটাকে আমরা প্রকৃত বস্তুর তুলনায় অত বড় করতে পারিনি, কারণ একটা নক্ষত্র, একটা তারা মানে বিরাট বড় সাইজ। সেটা অ্যাকচুয়ালি যেটা করলাম টেলিস্কোপের দ্বারা, তার যে প্রতিবিম্বটা তৈরি করলাম সেই প্রতিবিম্বটা চোখের এতটাই কাছে তৈরি হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে চোখে আমাদের যে বীক্ষণ কোণটা তৈরি করে সেই বীক্ষণ কোণটা অনেকটা বড়। তাহলে যদি প্রতিবিম্ব দ্বারা গঠিত বীক্ষণ কোণ প্রকৃত বস্তু দ্বারা গঠিত বীক্ষণ কোণের থেকে বেশি হয়, তাহলে আমরা আগের দিন শিখেছি যে তার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন বা যাকে আমরা কৌণিক বিবর্ধন বলি বা যেটাকে আমরা বিবর্ধন ক্ষমতা বলি, ম্যাগনিফাইং পাওয়ার, সেটা কিন্তু অনেক বেড়ে যায়। আগের দিন আমরা শিখেছিলাম যে এই ম্যাগনিফাইং পাওয়ার যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি, এম ইজিক্যাল টু কত ছিল? এম ইজিক্যাল টু ছিল দেখো বিটা বাই আলফা, অর্থাৎ প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ আর এটা হলো বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। তাহলে বুঝতেই পারছো যে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ যত বড় হবে তত আমরা সেটাকে বড় দেখব, তার ম্যাগনিফাইং পাওয়ারটা অনেক বেশি পাওয়া যাবে। তো আমরা এছাড়াও এই যে অ্যাস্ট্রোনমিক্যাল, টেরিস্টেরিয়াল, এছাড়াও আরো দুটো ভাগ আমরা টেলিস্কোপে দেখতে পাই। একটা টাইপকে বলি আমরা রিফ্র্যাক্টিং টাইপ বা প্রতিসারক টেলিস্কোপ, আর একটা টাইপকে বলা হয় রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ বা প্রতিফলক টেলিস্কোপ। রিফ্র্যাক্টিং টাইপ মানে বুঝতেই পারছো যে সেখানে প্রতিসরণ ঘটবে, আলোর প্রতিসরণ ঘটিয়ে আমরা প্রতিবিম্বটা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের দুটোই লেন্স ব্যবহার করা হয় টেলিস্কোপের ক্ষেত্রে, দুটোই, অর্থাৎ অবজেক্টিভ বা অভিলক্ষ্য হিসাবে একটা বড় লেন্স থাকবে, আর আইপিস মানে চোখের কাছে যেটা থাকবে সেটাও কিন্তু একটা লেন্স, মানে দুটোই লেন্স। এই টাইপগুলোকে বলি আমরা রিফ্র্যাক্টিং বা প্রতিসারক টেলিস্কোপ।
আর একটা টাইপের যেটা রয়েছে সেটা হলো রিফ্লেক্টিং। রিফ্লেক্টিং এর ক্ষেত্রে অবজেক্টিভ যেটা থাকবে সেই অবজেক্টিভটা কিন্তু একটা অবতল দর্পণ বা অধিবৃত্তাকার দর্পণ থাকবে। তার মানে বুঝতেই পারছো এখানে রিফ্লেক্টিং মানে প্রতিফলক, তার মানে এখানে প্রতিফলন ঘটানো হবে। সেখানে এক ধরনের গোলীয় দর্পণ ব্যবহার করা হয় অবজেক্টিভ হিসাবে। আমরা বিস্তারিতভাবে সেই আলোচনায় যাচ্ছি। তাহলে আমাদের মেন যে টেলিস্কোপের ভাগগুলো সেটা আমরা শিখে গেলাম। আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে সেটা হলো আমাদের এই রিফ্র্যাক্টিং টাইপ এবং রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, এবং এগুলো সবগুলোই কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের ক্ষেত্রে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা অসৎ এবং অবশীর্ষ। অবশীর্ষ মানে বস্তুর তুলনায় আকারে উল্টো হবে। তো একটা তারার ছবি দেখছো, তারার কি সোজা কি উল্টো আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু টেরিস্টেরিয়াল টেলিস্কোপ যেগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতিবিম্বটা অসৎ এবং সমশীর্ষ হতে হবে। তা নাহলে দূরের একটা হয়তো মানুষকে দেখছো তুমি, সেটা যদি উল্টো দেখায় সেটা আমাদের দেখতে খারাপ লাগে। তো যাই হোক, আমাদের টেরিস্টেরিয়াল টেলিস্কোপ নিয়ে অত বেশি আলোচনা নেই। আমাদের মেনলি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ এবং তার যে দুটো ভাগ, একটা হলো রিফ্র্যাক্টিং টাইপ বা প্রতিসারক টেলিস্কোপ যেখানে অবজেক্টিভ এবং আইপিস দুটোই লেন্স ব্যবহার হবে, আর একটা যেটা রিফ্লেক্টিং টাইপ বা প্রতিফলক টেলিস্কোপ যেখানে অবজেক্টিভটা ব্যবহার হবে একটা দর্পণ, গোলীয় দর্পণ, আর আইপিসটা একটা লেন্স ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে আসবো একেবারে আমাদের যে টেলিস্কোপ তার মধ্যে প্রথমেই যেটা ভাগ রয়েছে সেটা হলো আমাদের আলোচনা হবে রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপটা। অর্থাৎ রিফ্র্যাক্টিং টাইপটা আগে আমরা আলোচনা করব। তো রিফ্র্যাক্টিং টাইপের মধ্যে আমরা আমাদের এক্ষেত্রে যে পরীক্ষায় যেটা দেয় সেটা হয়তো তোমাদের হয়তো এই রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপের হয়তো একটা রশ্মি চিত্র এঁকে দেখাতে বললো, কোথায় আইপিস রয়েছে কোথায় অবজেক্টিভ রয়েছে, এবং এখান থেকে আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ম্যাগনিফাইং পাওয়ার বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন। আর যেটা বের করতে হবে সেটা হলো আমাদের এই আইপিস এবং যে আমাদের অবজেক্টিভ লেন্স তার মধ্যে দূরত্বটা, মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি টেলিস্কোপের নলের দৈর্ঘ্য বলে থাকি, এল দ্বারা ডিনোট করি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমেই চলে আসছি আমাদের এই রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপের মধ্যে। প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হলো আমাদের অসীম দূরত্ব ফোকাসিং। মানে আমাদের প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা অসীমে তৈরি হবে, অসীম দূরত্ব ফোকাসিং। আগের দিন আমরা শিখেছিলাম। তাহলে এই ক্ষেত্রে দেখো একটু ছবিটা দেখে নাও। আমাদের সামনে যে লেন্সটা থাকে সেটা হলো অবজেক্টিভ লেন্স, মানে যেদিক দিয়ে আলোক রশ্মিটা ঢুকছে। আমরা যখন রাত্রের আকাশে দেখবো অর্থাৎ দূরের যে লেন্সটা থাকবে সেটা হলো অবজেক্টিভ লেন্স এটা। আর চোখের কাছে যে লেন্সটা এটা আইপিস লেন্স। দেখো এইদিকে চোখ রাখা আছে। অবজেক্টিভ লেন্সটাকে ইন জেনারেল বড় রাখা হয়, যার অ্যাপারচার বড় হয় এবং যার ফোকাল লেন্থটা বড় হয়। কেন অ্যাপারচার কেন বড় রাখা হয় একটা প্রশ্ন দেয় যে আমাদের টেলিস্কোপের ক্ষেত্রে অবজেক্টিভ লেন্স যেটা সেটার অ্যাপারচার বেশি রাখা হয় কেন? কারণ অ্যাপারচার যত বেশি হবে তত বেশি আলোক রশ্মি ঢুকবে, আর তত বেশি আলোক রশ্মি ঢোকার জন্য তার যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু অনেকটা স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হবে। তাহলে যদি প্রশ্ন লিখতে দেয় পরীক্ষায়, যদি প্রশ্ন আসে তাহলে আমরা সহজে লিখতে পারবো যে আমাদের অবজেক্টিভ লেন্সটা কেন বড় রাখা হয়, কারণ বেশি আলোক রশ্মি যাতে প্রবেশ করতে পারে, যার ফলে গঠিত প্রতিবিম্বটা যাতে অনেক স্পষ্ট হয়। রাইট, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম আমাদের এটা অবজেক্টিভ লেন্স। নেক্সট যেটা রয়েছে সেটা হলো আইপিস লেন্স। তাহলে এখানে অবজেক্টিভ লেন্সে দেখো অসীম থেকে আলোক রশ্মি আসছে, তুমি হয়তো কোনো নক্ষত্রকে দেখছো রাত্রেবেলায়, তাহলে অসীম থেকে আগত আলোক রশ্মি পরস্পরের সমান্তরাল। এরা দেখো আইপিস লেন্সে এই অবজেক্টিভে যে কোণটা তৈরি করছে সেটা হলো আলফা। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবজেক্টিভে যে কোণ তৈরি করে আমাদের চোখেও আমরা মনে রাখবো বস্তুটা সেই একই কোণ তৈরি করে। তার মানে এটা হলো বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, যেটা হলো আলফা। রাইট, তাহলে এবার সমান্তরাল আলোক রশ্মি গেল। সমান্তরাল আলোক রশ্মি তাহলে লেন্সে পড়ার পর তারা কি করবে, তারা কনভার্জ করে তাদের ফোকাস বিন্দুতে মিলিত হবে। আমরা ধরে নিলাম এফটা হলো অবজেক্টিভ লেন্সের ফোকাস পয়েন্ট। তাহলে ফোকাস পয়েন্টে দেখো পিএফ একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, সদ্বিম্ব উল্টো। এবং আইপিস লেন্সটাকে আমরা আগে পিছে করি এমন ভাবে অ্যাডজাস্ট করেছি, এটা আমরা কোন ফোকাসিং করছি, অসীম দূরত্ব ফোকাসিং। তাহলে এমন ভাবে আমরা আইপিসটাকে অ্যাডজাস্ট করলাম যাতে এই এফ বিন্দুটাও আইপিসের একটা ফোকাস বিন্দু হিসেবে কাজ করে। তাহলে বলো তো, যদি এই বস্তুটা যেটা অবজেক্টিভের দ্বারা যেটা প্রতিবিম্ব তৈরি হলো সেই প্রতিবিম্বটা দেখো আইপিসের আবার ফোকাস বিন্দুতেই থাকছে, তার মানে এফ বিন্দুটা অবজেক্টিভ লেন্সেরও ফোকাস পয়েন্ট, আইপিস লেন্সেরও ফোকাস পয়েন্ট। তাহলে এই ফোকাস পয়েন্টে অবজেক্টিভের দ্বারা যে প্রথম প্রতিবিম্বটা তৈরি হলো সেটা দেখো আইপিসের ফোকাস পয়েন্টে রয়েছে।
তার মানে এটা বস্তু হিসেবে কাজ করবে। তাহলে ফোকাসে কোনো একটা বস্তু যদি রাখো তাহলে তার আবার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? অসীমে। তার মানে এই আলোক রশ্মিগুলো গিয়ে প্রতিসরণের পর আইপিসের দ্বারা তারা পরস্পরের সমান্তরাল হয়ে গেল, তার মানে তার একটা বিরাট বড় আকারের প্রতিবিম্ব আমরা দেখতে পাবো কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে তৈরি হবে। এটা হলো অসীম দূরত্ব ফোকাসিং। আর পরের ছবি যেটা, সেটা আমরা যেটাকে বলি স্পষ্ট দর্শন ফোকাসিং। একদম সেম, একই অবজেক্টিভ লেন্স আইপিস লেন্স দুটোই থাকবে, শুধু যেটা করতে হবে সেটা আমাদের এই যে অ্যাডজাস্টমেন্ট আমরা করি, দেখবে টেলিস্কোপের ক্ষেত্রে যে দূরত্বটাকে বাড়া কমা করি, এই দূরত্বটা বাড়া কমা করি আমরা আইপিস লেন্সটাকে একটু কাছিয়ে নিয়ে চলে আসি, যাতে এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটার নাম যদি PQ1 দিয়ে, এই PQ1 প্রতিবিম্বটা আইপিস লেন্সের দেখো ফোকাস বিন্দুর মধ্যে চলে এসছে। তাহলে ফোকাস বিন্দুর যদি মধ্যে চলে আসে তাহলে তার একটা অসৎ বিম্ব তৈরি হবে, বিবর্ধিত এবং অসৎ বিম্ব। সেটা কোথায় তৈরি হবে? সেটা ডি দূরত্বে, মানে 25 সেন্টিমিটার দূরত্বে। আমরা এটাকেই বলি স্পষ্ট দর্শন ফোকাসিং, রাইট? তাহলে আমরা এই যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, আমরা ধরে নেব এই প্রতিবিম্ব যেখানে তৈরি হলো PQ, এই PQ প্রতিবিম্বের দূরত্ব, এটার ক্ষেত্রে যেটাকে আমরা ভি বলি, ভি সমান আমরা ধরে নেব এটা ডি, মানে এটার জন্য স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য। আর এটার ক্ষেত্রে ভি মানে কোথায় হয়ে যাবে? অসীম হয়ে যাবে। আমরা চলে আসবো এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে দুটো জিনিস আমাদের ক্যালকুলেশন করতে দেয়, একটা হলো ম্যাগনিফাইং পাওয়ার, আর একটা হলো আমাদের এই টেলিস্কোপের নলের দৈর্ঘ্য এল। খুবই সহজ জিনিস, আমরা প্রথমেই বের করব। দেখো আমাদের এই অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য ম্যাগনিফাইং পাওয়ার, যেটাকে আমরা এম দ্বারা ডিনোট করি, এম সমান কত পড়ে এসেছি আগের দিন? এম সমান পড়ে এসেছি দেখো বিটা বাই আলফা। বিটা মানে কি? বিটা মানে হলো প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, আর আলফা মানে হলো বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, রাইট? তাহলে এই ক্ষেত্রে বলতো এটার জন্য আমরা বিটা মানে এই অ্যাঙ্গেলটা, তাহলে আমরা যদি একটু ছবিতে দেখাই, ছবিতে দেখো এই অ্যাঙ্গেলটার নাম হলো PEF, তাহলে অ্যাঙ্গেল PEF, ঠিক আছে? PEF। আর নিচে আলফা মানে কোনটা? আলফা মানে এই অ্যাঙ্গেলটা, আমরা এটাকে নাম দিতে পারি অ্যাঙ্গেল POF মানে এই কোণটা, এটা আলফা বিপরীত কোণ। দেখো অ্যাঙ্গেলগুলো খুব ক্ষুদ্র হলে আমরা তার ট্যানজেন্ট নিলেও সেই একই থাকবে, আমরা ট্যান অফ ওই অ্যাঙ্গেল, দ্যাট অ্যাঙ্গেল ধরে নিলাম, ট্যানজেন্ট নিলেও যা, থিটা সমান ট্যান থিটা সমান সাইন থিটা আমরা লিখতে পারি, থিটা ক্ষুদ্র থাকে। তাহলে এবার ট্যান ওই অ্যাঙ্গেলের ট্যানজেন্ট মানে দেখো আমরা লম্ব বাই ভূমি করতে পারবো, তার মানে এখানে লম্ব মানে দেখো PF, তাহলে এখানে বসিয়ে দাও PF বাই ভূমি মানে হলো দেখো EF। আর এটার জন্য দেখো হবে আমাদের আবার সেই PF বাই নিচে থাকছে দেখো কত? OF, নিচে থাকছে OF, রাইট? তাহলে এখানে দেখো PF কেটে যাচ্ছে, তার মানে উপরে চলে গেল আমাদের OF, আর নিচে চলে আসছে দেখো EF। বলতো OF মানে এটা কার ফোকাস দূরত্ব? এটা হলো অবজেক্টিভ লেন্সের ফোকাস দূরত্ব FO, এটাই তো FO। তাহলে আমরা OF এর জায়গায় বসিয়ে দিলাম FO, আর নিচে দেখো এই EF মানে এটা হলো আইপিস লেন্সের ফোকাস দূরত্ব FE, তাহলে আমরা নিচে বসিয়ে দিলাম FE। তাহলে আমরা পেয়ে গেলাম যে অতএব আমাদের তাহলে M সমান কত পেলাম? M সমান পেলাম দেখো FO বাই FE। এটা কোন ফোকাসিং এর জন্য? এটা হলো আমাদের অসীম দূরত্ব ফোকাসিং। ক্যালকুলেশন করতে দেবে যে দেখাও অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে টেলিস্কোপের বিবর্ধন ক্ষমতা বা অ্যাঙ্গুলার বিবর্ধন FO বাই FE। FOটা কি? FOটা হলো আমাদের আইপিস লেন্সের অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ, আর FEটা হলো আমাদের আইপিস লেন্সের ফোকাল লেন্থ। তাহলে ছাত্রছাত্রীরা বুঝতেই পারছে এটা বেশি পেতে গেলে তোমাদের এই অবজেক্টিভ লেন্স যেটা দূরে থাকছে, এই বড় লেন্সটা আলোক রশ্মির দিকে যেটা থাকছে, সেই দূরের লেন্সটার ফোকাল লেন্থ বেশি করতে হবে, আর চোখের কাছে যে লেন্সটা থাকছে সেই চোখের কাছে লেন্সটার ফোকাল লেন্থটাকে কম হতে হবে, তাহলে তুমি বিবর্ধন ক্ষমতা অনেক বেশি পাবে, ঠিক আছে? এটা হলো আমাদের অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য ক্যালকুলেশন। ভালোভাবে পড়ে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট, আমরা এটা মাথায় রাখবো। নেক্সট আমরা চলে যাবো এবার এই ছবিটার জন্য, অর্থাৎ যেটাকে বলি আমরা স্পষ্ট দর্শন ফোকাসিং। একই ধরনের দেখো বিষয়টা প্রায় একই, এখানে আমি আর মুছছি না, এটার জন্য দেখো চলে এসো। তাহলে আমরা আবার অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন M মানে বিটা বাই আলফা, বিটা মানে হলো প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, আর আলফা মানে বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। দেখো তো এখানে বিটা মানে কোনটা হয়ে গেছে? এখানে দেখো বিটা মানে আমরা বুঝতেই পারছি যে এখানে বিটা মানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আমরা এখানে এই বস্তু যে চোখে উৎপন্ন বীক্ষণ কোণ এটা হলো,
আর এখানে প্রতিবিম্ব দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ, তাহলে আমরা সহজেই পেয়ে যাব এখান থেকে এটা হয়ে যাবে আমাদের বিটা, রাইট। তাহলে আমাদের এবার যেটা করব, তাহলে এবার দেখো এখানে বিটা বিটা মানে আমরা লিখব কত, বিটা মানে আমরা লিখব পি ই কিউ, বিটা মানে আমরা লিখব এবার পি ই কিউ। তাহলে বিটার জায়গাতে লিখতে হবে আমাদের পি ই কিউ, মানে এই অ্যাঙ্গেলটা পি ই কিউ, এটা ফাইনাল প্রতিবিম্ব। আর আলফা মানে ওইটাই থাকবে, দেখো আলফা মানে পি ও কিউ ওয়ান, আলফা মানে আমরা লিখবো এবার পি ও কত কিউ ওয়ান, পি ও কিউ ওয়ান বসিয়ে দাও। তাহলে এবার পি ও কিউ ওয়ান যদি হয়ে যায়, তাহলে এবার সহজেই দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, এখানে দেখো ওপরে তাহলে এটার জন্য কত থাকবে, এটার জন্য পড়ে থাকবে দেখো পি কিউ, উপরে থাকছে তাহলে পি কিউ মানে লম্ব, আর ভূমি দেখো ভূমি হলো ই কিউ, এবার ই স্মল কিউ চলে এসেছে, মানে এটা লম্ব আর এটা হলো ভূমি বিটার জন্য। আর আলফার জন্য দেখো আলফার জন্য আসবে এটা লম্ব আর এটা ভূমি, তার মানে আলফার জন্য লম্ব মানে তোমার চলে এলো এবার কত পি কিউ ওয়ান, আর ভূমি চলে এসছে কত, ভূমি চলে এসছে দেখো আমাদের ও কত ও কিউ ওয়ান, রাইট। তাহলে আমাদের এখানে দেখো এবার আমরা যেটা করতে পারবো সেটা হলো আমাদের PQ1, তার মানে বস্তু দ্বারা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ। এটা তো একই থাকবে, এটার জায়গাতে দেখো আমরা PQ এর পরিবর্তে, তাহলে আমরা এখানে PQ এর পরিবর্তে আমরা যে এটা যেটা করেছি এটা তাহলে আমরা PQ1 বসিয়ে দিতে পারবো। তাহলে এখানে PQ1 একই থাকবে ওটা, আর এটাও তাহলে PQ1 ছিল। আর ভূমির জায়গাতে আমরা বসাতে পারবো তাহলে এটা দেখো OQ1 বা EQ1 বসিয়ে দিলাম, আর এটাতে পড়ে থাকছে কত, এটাতে পড়ে থাকছে দেখো OQ1, ঠিক আছে। তার মানে আমরা এই ছোট ত্রিভুজটার জন্য একই, কারণ এটা সদৃশ্য একই ত্রিভুজ, এটা বড়টা নিলেও যা হবে ছোটটা নিলেও তাই হবে, আমরা ছোটটাই আসছি কারণ ক্যালকুলেশনের সুবিধা হবে ছোটটার জন্য। তাহলে লম্বটা হলো PQ1 আর ভূমিটা হলো দেখো EQ1, আর এই ত্রিভুজের জন্য দেখো লম্ব হচ্ছে PQ1 আর ভূমি হচ্ছে দেখো OQ1। তাহলে এখান থেকে যেটা এই জায়গাটা একটু চেঞ্জ হবে, এবার দেখো উপরের PQ1 কেটে যাচ্ছে, তার মানে নিচের দেখো ছিল কত OQ1 আর নিচে পড়ে থাকছে দেখো একটা EQ1। ভালো করে লক্ষ্য করো তো ছাত্রছাত্রীরা, OQ1 মানে এবার অবজেক্টিভ লেন্সের এটা ফোকাল লেন্থ, তার মানে আমরা ওর জায়গাতে বসিয়ে দিলাম FO। আর EQ1 মানে দেখো এইটুকু, EQ1 মানে এইটা এবার আইপিসের জন্য বস্তু, তার মানে আমরা এই দূরত্বটাকে বস্তুর দূরত্ব ইউ হিসাবে লিখলাম। আবার বলি দেখো OQ1 মানে তো অ্যাকচুয়ালি এটাই তো তার ফোকাস বিন্দু, বলেই তো তার সমান্তরাল রশ্মির ফোকাস হয়ে দেখো ফোকাস বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হয়েছে। তাহলে OQ1 এর জায়গায় FO, আর EQ যেটা এই EQ1 আমাদের EQ1 এর জায়গায় আমরা বসাতে পারবো, তাহলে EQ1 মানে অ্যাকচুয়ালি এটা এবার আইপিস লেন্সের জন্য বস্তু, তার মানে এটা হলো বস্তু দূরত্ব। আমরা এই রাশিমালাটা বের করব এবার। দেখো লেন্সের যে আমরা সমীকরণ 1/v - 1/u = 1/f, f এর জায়গাতে আমরা f বসিয়ে দিলাম কারণ এটা আইপিস এর জন্য করছি, স্পেশালি আমাদের আইপিস লেন্সের জন্য। দেখো তো এখানে বস্তুর দূরত্ব মাইনাস, আবার প্রতিবিম্বের দূরত্ব যেটা EQ1 এখানে যেটা প্রতিবিম্ব রয়েছে সেটাও মাইনাস, তাহলে আমরা v এর জায়গাতে দেখো -v মানে আবার কত, v মানে দেখো d, তার মানে আমরা ওখানে -d বসিয়ে দিলাম একবারে। মাইনাস এটা ইউ এর জায়গাতে একবার মাইনাস বসাতে হবে কারণ বস্তুর দূরত্ব মাইনাস, প্রতিবিম্বের দূরত্ব মাইনাস। আর এখানে দেখো 1/fe যা ছিল তাই থাকবে, এখান থেকে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 1/u এর মানটা আমরা বের করব। 1/u সমান হয়ে গেল দেখো 1/fe প্লাস 1/d, রাইট। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা নিয়ে গিয়ে বসাবো এখানে। তাহলে অতএব আমরা দেখো এবার m সমান যেটা পাচ্ছি, তাহলে m সমান পাচ্ছি FO, আর এখানে 1/u এর জায়গাতে এই মানটা বসিয়ে দাও 1/fe প্লাস 1/ কত 1/d, রাইট। এখান থেকে দেখো FO আর নিচে একটা FE কমন নিয়ে নিই, তাহলে FE কমন নিয়ে নিলে পুরো থাকবে দেখো FE/d, আমি এটাকে আগে লিখছি, প্লাস এখান থেকে FE কমন নিয়ে নিয়েছো মানে পুরো থাকবে এটা 1। এইটা হলো এবার আমাদের এই স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য বিবর্ধন ক্ষমতা। এটা ভালো করে লক্ষ্য করো ছাত্রছাত্রীরা, আগেরটার জন্য আমাদের অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য আমরা m পেয়েছিলাম কত, m পেয়েছিলাম দেখো FO/FE, আর এবার কত পেলাম, এবার FO/FE ইনটু FE/d প্লাস 1।
তাহলে এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে যে ম্যাগনিফাইং পাওয়ার সেটা তাহলে কি হচ্ছে, বাড়ছে। কারণ এই যে রাশিটা এটা 1 প্লাস দেখো কিছু একটা আছে, তাহলে 1 প্লাস হওয়া মানে এটা একের থেকে বড়। তার মানে এফই বাই এফও, আগে শুধু এফই বাই এফও ছিল, আর এবার পাচ্ছি এফই বাই এফও ইন্টু এফই বাই ডি প্লাস 1। তার মানে এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বিবর্ধনটা বা অ্যাঙ্গুলার ম্যাগনিফিকেশন কিন্তু বাড়ছে, বেশি পাচ্ছি। তাহলে আমাদের এই স্পষ্ট দর্শন ফোকাসিং করাটাই ভালো, আমরা বেশি বিবর্ধন পাবো, রাইট? তাহলে দুটোর মধ্যে যদি অনুপাত বের করতে দেয়, দুটোর মধ্যে অনুপাত বের করতে দিলে কত হবে? তার মানে এটার জন্য যদি আমাদের অসীম দূরত্ব বা আমাদের ডিস্টিংক্ট ভিশন, আর এটাকে যদি আমরা ইনফাইনাইট ভিশনের জন্য বলি, তাহলে এমডি ইজ টু এম আই ইজিক্যাল টু, এটার সঙ্গে এটা অনুপাত করলে দেখো এই এফ বাই এপি কেটে যাবে, তার মানে এটা পড়ে থাকবে এফি বাই ডি প্লাস 1 ইজ টু 1। ঠিক আছে, তার মানে আমাদের কিছুটা হলেও কিন্তু আমাদের এই ডিস্টিংক্ট ভিশন বা স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য বিবর্ধন বেশি পাচ্ছে। পরীক্ষার জন্য দেয়, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যেটা শিখবো এবার নলের দৈর্ঘ্য। দেখো ছাত্রছাত্রীর একটা জিনিস, নলের দৈর্ঘ্য বা যেটা টেলিস্কোপের নলের দৈর্ঘ্য বলে থাকি, সেই টেলিস্কোপের নলের দৈর্ঘ্য আমাদের এই অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য যেটা অবজেক্টিভ লেন্স এবং আইপিস লেন্সের মাঝের দূরত্ব এল। তাহলে বলো তো এল সমান তুমি কত পাচ্ছ? দেখো এল সমান আমরা লিখতে পারবো ও এফ প্লাস দেখো এফ ই, লেখা যাবে ও এফ প্লাস এফ ই। ও এফ মানে দেখো অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ, আর এফ ই মানে হলো আইপিস লেন্সের ফোকাল লেন্থ। তাহলে আমাদের অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য নলের দৈর্ঘ্য দুটোর ফোকাল লেন্থ মানে অবজেক্টিভ লেন্স আর আইপিস লেন্সের ফোকাল লেন্থ যোগ করলে পেয়ে যাবো। কিন্তু স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য দেখো তো কত হবে, এটা এল সমান দেখো হয়ে যাবে এইটা ও কিউ1 প্লাস হচ্ছে দেখো কিউ1 ইন্টু ই, কিউ1 ই, তাই তো? ও কিউ1 মানে দেখো এটা অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ, আর কিউ1 ই মানে কিন্তু ইউ। দেখো তো আমাদের 1 বাই ইউ এর মান এটা যদি আসে, তাহলে এখান থেকে তুমি ইউ সমান কত পেয়ে যাবে? ইউ সমান এটাকে উল্টে দিলে যেটা পাবে, তার মানে ডি এফ ই বাই এফ ই প্লাস ডি হবে। এটা উল্টে নাও, লসাগু করে উল্টে নাও, তাহলে ইউ এর মান, এই ইউ এর মানটা এখানে বসিয়ে দাও। তার মানে এল সমান পাচ্ছি আমরা, এল সমান পাচ্ছি এফও প্লাস এফ ই ইন্টু ডি বাই এফ ই প্লাস ডি। এইটা হবে আমাদের স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য নলের দৈর্ঘ্য। এটাও প্রমাণ করতে দেয় আমাদের অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য নলের দৈর্ঘ্য খুবই সহজ, মনে রাখার নিয়ম, দুটোর ফোকাল লেন্থকে যোগ করে দাও। আর স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য মানে এইটুকু প্লাস এইটুকু আমরা বের করলাম ওই যে ইউ এর মানটা এখান থেকে দিয়ে সেই মানটা বসিয়ে দিলাম, আর এইটুকুর মান তো এটা অবজেক্টিভ লেন্সের ফোকাল লেন্থ এফ, তাহলে যোগ করলেই পেয়ে যাবো আমরা, রাইট? তাহলে এই হলো আমাদের যেটা রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ। কিন্তু ছাত্রছাত্রীরা এই রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপের কিছু অসুবিধা আছে। কি অসুবিধা? যেমন দেখো এখানে প্রতিসরণের জন্য এই অবজেক্টিভ লেন্স যখন এই বিরাট বড় অ্যাপারচার, অনেক বড় লেন্স তোমার লাগছে, এত বড় লেন্স তৈরি করা একটা যেমন খরচ সাপেক্ষ ব্যাপার, তেমনি তৈরি করার জটিলতাও আছে। দ্বিতীয় অসুবিধা যেটা, এই লেন্সের মধ্যে দিয়ে এত বড় লেন্স তৈরি করতে গেলে লেন্সটা অনেক মোটা হয়ে যায়, তার ফলে আলোকরশ্মি যখন প্রতিসরণ হয় আলোকরশ্মির তীব্রতা কমে যায়, তার ফলে আমাদের প্রতিবিম্ব অনেক অস্পষ্ট হয়ে পড়ে। 3 নম্বর অসুবিধা যেটা, সেটা হলো আমাদের এই ধরনের লেন্সের ক্ষেত্রে, বড় লেন্সের ক্ষেত্রে এই ক্রোমাটিক অ্যাবারেশন বা বর্ণাপেরণ একটা ত্রুটি এসে থাকে, অর্থাৎ বিভিন্ন কালারের জন্য ফোকাল লেন্থ আলাদা আলাদা হয়ে যায়। আমরা আগে লেন্সে পড়েছি, রেডটা দেখা যাচ্ছে একটু দূরে মিলিত হচ্ছে, ভায়োলেটটা একটু কাছে মিলিত হচ্ছে, ফলে তাদের ফোকাল লেন্থ একটা অঞ্চল জুড়ে হয়ে যায়, যেটাকে আমরা ক্রোমাটিক অ্যাবারেশন বা বর্ণাপেরণ বলি। এই বর্ণাপেরণ কিন্তু এসে থাকে আমাদের এই রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপে। বিজ্ঞানীরা ভাবতে শুরু করলেন যে কিভাবে অন্য ধরনের টেলিস্কোপ তৈরি করলে আমাদের এই সমস্যার ত্রুটি দূর করা যায়। দেখলেন যে এখানে অবজেক্টিভ লেন্সের পরিবর্তে যদি আমরা একটা অবজেক্টিভ হিসাবে একটা দর্পণ বসিয়ে দিই, তাহলে আমাদের এই সমস্যাটা দূর হয়ে যাচ্ছে। আমাদের দর্পণ তৈরি করা অনেক সোজা, লেন্সের থেকে অনেক খরচ কম, প্লাস আমরা সহজে তৈরি করতে পারি। সেই সঙ্গে সঙ্গে দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, দর্পণের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা তোমার এই স্ফেরিক্যাল ক্রোমাটিক অ্যাবারেশন থাকছে না। দর্পণটাকে যদি আমরা প্যারাবোলিক শেপের বা যদি আমরা অধিবৃত্তাকার শেপের নিয়ে নিই, তাহলে সেখানে আবার স্ফেরিক্যাল অ্যাবারেশন থাকবে না। তৈরি হলো আমাদের রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। তার মানে যত আধুনিক টেলিস্কোপ সব কিন্তু রিফ্লেক্টিং টাইপ বা প্রতিফলক টেলিস্কোপ।
আমাদের মূল জায়গা পড়া হয়ে গেছে। ক্যালকুলেশন বলতে এই দুটো জায়গায় থেকে থাকে। আমাদের এবার যেগুলো রয়েছে রিফ্লেক্টিং টাইপ, শুধু ছবিটা বোঝা, কোনো ক্যালকুলেশন নেই। তার মানে আমাদের ছবি অলরেডি আঁকাই আছে, আমি তো এঁকে রেখেছি সময় বাঁচানোর জন্য, তোমাদের শুধু জাস্ট আমি বুঝিয়ে দেবো। তাহলে আমাদের এবার যে টেলিস্কোপগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো আমাদের রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ। রিফ্লেক্টিং টাইপ টেলিস্কোপ, তার মানে বুঝতে পারছো এখানে প্রতিফলক টেলিস্কোপ। তিনটে টাইপের আমাদের পড়তে হয়। একটা হলো আমাদের গ্রেগরিয়ান টেলিস্কোপ। এই যে টেলিস্কোপটা, এটা গ্রেগরিয়ান, বিজ্ঞানী গ্রেগর তৈরি করেছিলেন, হেনরি গ্রেগর, যার নাম থেকে গ্রেগরিয়ান টেলিস্কোপ বলি। এটা হলো নিউটনিয়ান টাইপ টেলিস্কোপ। আর এইটা যেটা, সেটা হলো শেষে যেটা আঁকা আছে একদম নিচে, ক্যাসেগ্রেন টাইপ টেলিস্কোপ। আমাদের যত আধুনিক টেলিস্কোপ তার মধ্যে ক্যাসেগ্রেন টাইপ টেলিস্কোপটাই ব্যবহার হয় বেশি, এটাই আধুনিকতম টেলিস্কোপ হিসেবে আমরা ভাবি। একটু বুঝিয়ে দিই। প্রথমে আমাদের যেটা গ্রেগরি টাইপ টেলিস্কোপ, সেটা দেখো আমাদের এই অবজেক্টিভ হিসাবে একটা এখানে প্যারাবোলিক শেপের একটা দর্পণ বা অধিবৃত্তাকার শেপের একটা দর্পণ, যার মাঝখানটা একটু কাটা রয়েছে। আর এর সামনে আর একটা দর্পণ রাখা আছে, যেটা ইলিপ্টিক্যাল শেপের একটা দর্পণ। তাহলে দেখো অসীম দূরত্ব থেকে যখন আলোকরশ্মি আসছে, তখন সমান্তরাল আলোকরশ্মি গিয়ে এখানে পড়লো, প্রতিফলিত হয়ে দেখো এরা কনভার্জ করতে গিয়ে তাদের এই ফোকাস বিন্দুর দূরে কিন্তু আমাদের এই সেকেন্ডারি যে আমাদের মিররটা, সেই সেকেন্ডারি মিররটা আমাদের এই দূরে রাখা আছে। তাহলে এখান থেকে আবার প্রতিফলিত হবে, প্রতিফলিত হয়ে দেখো তারা পরস্পরকে কাট করে আবার যখন যাচ্ছে, তখন আমাদের এই আইপিস হিসাবে এখানে কিন্তু আমাদের সেই লেন্স রাখতেই হবে। আমাদের যেটা আইপিস লেন্স বলি, যেমন মাইক্রোস্কোপে থাকে তেমনি টেলিস্কোপের ক্ষেত্রে থাকে। তাহলে আইপিসের মধ্যে দিয়ে যখন চোখে যাচ্ছে, তখন তুমি কিন্তু একটা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবে, এবং যেটা বিবর্ধিত, যেটা অসৎ, এবং সাধারণত এগুলো অবশীর্ষ টাইপেরই হয়। ঠিক আছে? তাহলে এই টাইপটাকে বিজ্ঞানী গ্রেগরের তৈরি করা গ্রেগরিয়ান টেলিস্কোপ। এইটারই একটা মডিফাই করলেন বিজ্ঞানী নিউটন। কি করলেন উনি? আবার একটা এই প্যারাবোলিক শেপের দর্পণ রাখলেন। দর্পণ রাখার পর উনি সমান্তরাল আলোকরশ্মি গিয়ে পড়ছে, দেখো এরা যখন প্রতিফলিত হয়ে ফিরে আসছে, তখন এই মাঝখানে একটা ছোট্ট দেখো আমাদের প্রতিফলক সমতল দর্পণ একটা রাখা আছে। এটা হলো আমাদের M2 হিসাবে এবার একটা সমতল দর্পণ রাখা আছে। তাহলে এই আলোকরশ্মি সমতল দর্পণ, এবং এটা কত ডিগ্রি কোণ করে? এখানে এই অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ করে, মানে এই অ্যাঙ্গেলটা, এই দর্পণের অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ করে রাখার পর এই প্রতিফলিত রশ্মি যখন আসছে, রশ্মি এসে আবার এরা পরস্পর কাট করে দেখো আইপিস লেন্সে গিয়ে পড়ছে। লেন্সে পড়ার পর এদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে বেরোচ্ছে, এমন ভাবে এরা ডাইভার্জ করছে, যাতে এরা মনে হচ্ছে যেন এই ডি দূরত্ব, মানে এফ ডবল প্রাইম বি ডবল প্রাইমে কোনো একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে। এটা একটু জটিল আঁকাটা, তবে একটু দেখলেই বুঝতে পারবে, এমন কিছু সমস্যা নয়। আর লাস্ট যে টাইপটা, যেটা সব থেকে আধুনিক, সেটা হলো আমাদের এই ক্যাসেগ্রেন টাইপ টেলিস্কোপ। এটা দেখো গ্রেগরিয়ান টেলিস্কোপের মতোই, শুধু গ্রেগরিয়ান টেলিস্কোপের ক্ষেত্রে দেখো আমাদের এই যে সেকেন্ডারি লেন্সটা ছিল, সেকেন্ডারি যে আমাদের মিররটা ছিল, এটা কি ছিল? এটা ছিল একটা অবতল বা ইলিপ্টিক্যাল শেপের। এখানে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু উত্তল। ঠিক আছে? প্যারাবোলিক আমাদের কনভেক্স টাইপের একটা দর্পণ ব্যবহার করা হচ্ছে। তাহলে আবার বলে দিই, আমাদের এখানে অবজেক্টিভ যেটা, সেটা আমাদের থাকবে একটা আমাদের অধিবৃত্তাকার বা প্যারাবোলিক শেপের একটা আমাদের অবতল দর্পণ হয়েছে। সমান্তরাল আলোকরশ্মি আসছে, আসার পর তারা প্রতিফলিত হয়ে যখন যাচ্ছে, এই সামনে আমাদের যে সেকেন্ডারি দর্পণটা রাখা আছে, সেটা হলো আমাদের একটা উত্তল দর্পণ, এবং সেটা হাই প্যারাবোলিক শেপের, পরাবৃত্তাকার শেপের। দিয়ে এরা পরস্পর দেখো, এই দর্পণটা না থাকলে কিন্তু এই বিন্দুতে গিয়ে তারা মিলিত হতো। তার মানে এটা ছিল আমাদের অবজেক্টিভের ফোকাস পয়েন্ট হয়েছে। তাহলে তার আগেই আমরা দর্পণটা রেখেছি, দর্পণ থেকে প্রতিফলিত হয়ে আবার দেখো পরস্পরকে কাট করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি আইপিসে যখন ঢুকছে, আইপিসে আসার পর আমাদের এখানে আইপিসে চোখ রাখলে আমরা স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পাবো। যত আমাদের টেলিস্কোপ রয়েছে, তার মধ্যে সব থেকে আধুনিক টেলিস্কোপ হলো আমাদের এই ক্যাসেগ্রেন টাইপ টেলিস্কোপ। এগুলোর ক্ষেত্রে শুধু তোমাদের রশ্মি চিত্র আঁকতে দেয়, ব্যাস। তাহলে আমাদের এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শেষ হলো। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট শেষ হওয়া মানেই আমাদের কিন্তু জিওমেট্রিক্যাল অপটিক্স শেষ হয়ে গেল। এবার যেটা রয়েছে, অপটিক্সের দুটো চ্যাপ্টার রয়েছে, সেটা ফিজিক্যাল অপটিক্সের। ঠিক আছে? আমরা এরপরের ক্লাসগুলোতে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো এইটুকুই।